তো এই অঞ্চলটাতে একটু কর্মময় লাইফ মনে হচ্ছে। তো সবাই ভাবে যে সরকারি চাকরি আসলে আরাম। আমার কাছে মনে হয় সরকারি চাকরি আরাম না। আপনি স্টার্টিং এ আপনার মেধা খাটিয়ে যে পোস্ট হোল্ড করবেন বা যে পোস্টে আসলে চাকরিতে প্রবেশ করবেন, ওই পোস্টের চাইতেও যদি 3-4 গুণ বড় কোনো পোস্টের পারফরমেন্স আপনার থাকেও, তাহলেও আপনি কোনো বেনিফিট পাবেন না। আসলে একটা বিধিমালা আছে, নির্দিষ্ট সময় পরে আপনার পোস্ট ফাঁকা হওয়ার সাপেক্ষে আপনার প্রমোশন হবে। আর প্রাইভেট সেক্টরে আপনার পারফরমেন্স, যোগ্যতা এবং মেধা যদি থাকে, পজিশনকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু সরকারি ক্ষেত্রে সেটা পসিবল না। তবে সরকারি সেক্টরে আপনার প্রমোশন আপনার ইচ্ছা অনুযায়ী না করতে পারলেও আপনার ডিমোশন আপনি করতে পারবেন, যদি আপনি আইন কানুন না মানেন কিংবা ঠিক মতো পারফরমেন্স না করেন, ডিউটি না করেন। সেই তো আমি আমার সচিবালয়ে প্রবেশ করেছি সেবাদাতা মাত্র। তবে এই সেবাদাতা হতে হলে এমনি এমনি হওয়া যায় না। সরকারি চাকরির পরীক্ষা আছে, নিয়োগ পরীক্ষা আছে, সেখানে আপনার রিটেন ভাইভাতে সবার সাথে, মানে সারা বাংলাদেশের সাথে কম্পিটিশন করে আপনাকে সেবাদাতার চাকরিটা নিতে হয়। বিশেষ করে কোনো মন্ত্রণালয়, মামা চাচা খালু কিংবা টাকার জোরে চাকরি, এগুলো পসিবল না। এখানে ম্যাক্সিমামই মেধা যাচাই করা হয় বা মেধার উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হয়। সময় ওয়েস্ট না করে আপনারা এটা পড়াশোনার পিছনে ব্যয় করলে অনায়াসেই চাকরি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে রবিবার, আর ঈদের পরে প্রথম অফিস আফটার ঈদ। দিস ইজ দ্য ফার্স্ট মোটো ব্লগ, অফিস যাতায়াতের মোটো ব্লগ মূলত। আর অফিস যাতায়াত ছাড়া মূলত আর কোথাও আমার যাওয়া হয় না, সে কারণে অন্য কোনো মোটো ব্লগ করতে পারি না। সেজন্য আমি এটাকে বলে থাকি অফিস যাতায়াতের মোটো ব্লগ। মানে অফিসে যাওয়ার সময় ভিডিও ধারণ করি এবং আসার সময় ভিডিও ধারণ করি। তো ঈদের ছুটি কাটিয়ে মানুষজন হয়তোবা ঢাকায় ফিরেছে। রাস্তায় তার কিরকম ছোঁয়া লেগে গেছে সেটাই দেখতে পাবো একটু পরে। কর্মময় শহর ঢাকা শহর, কর্মব্যস্ততার শহর। তো আমি বাসা থেকে বের হইলাম, এখন পর্যন্ত কর্মব্যস্ত ঢাকা শহরের তেমন কোনো যানজট পরিলক্ষিত হয়নি। রেলগেট গেলেই আসলে বুঝতে পারবো যে কিরকম মানুষজন ঢাকায় চলে এসেছে, বা ফার্স্ট অফিস দিনে কিরকম লোকজনের সমাগম হয়েছে। তো এখন আছি ঢাকা বিরানির সামনে। এখান থেকে আর একটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে রেলগেট, খিলগা রেলগেট। তো এখন পর্যন্ত তেমন গাড়ি ঘোড়ার সমাগম দেখতে পাইনি। শুধুমাত্র চাকরিজীবীরা যে ঢাকা শহরে থাকে বিষয়টা তা না, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনও ঢাকাতে থাকে, যে কারণে হয়তোবা এখনো কর্মতৎপরতা শুরু হয়নি। কারণ রেলগেটের অংশটাই ফাঁকা পেয়ে গেলাম। অর্থাৎ সমস্ত শ্রেণী পেশার মানুষজন এখনো আসেনি। বিশেষ করে এই অঞ্চলটাতে এই রিক্সাওয়ালা শ্রেণীর মানুষজন একটু বেশি, কিন্তু যেহেতু রিক্সা তেমন একটা পাইনি এই অঞ্চলটাতে, বলা যায় যে এই রিক্সা চালক শ্রেণীর মানুষজন যারা ঢাকা শহরে ছিল ঈদের আগে, তারা হয়তোবা ঢাকা শহরে ফিরেনি।
তারা একটা হিউজ শ্রেণী বলা চলে। আর আমিও অলরেডি প্রবেশ করলাম শাহজাহানপুর রেলওয়ে কলোনির এই রাস্তাটাতে। আমার আজকে রোড ম্যাপ হচ্ছে সেই শাহজাহানপুর রেলওয়ে কলোনি পার হয়ে তারপরে মতিঝিল বালিকা স্কুল অ্যান্ড কলেজ সম্ভবত ওইটার সামনে দিয়ে টার্ন করে রাজারবাগ হয়ে যাওয়া। তো অলরেডি আমি এই শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে চলে এসেছি। এই রাস্তাটাও প্রায় শেষের পথে, মানে আর একটু এগিয়ে গেলে এই রাস্তাটাও আসলে শেষ হয়ে যাবে। তার আগে একটু স্পিড আপ করে আমি চলে এসেছি প্রাইভেট কারটা পার হয়ে। আর এখন সামনে আরেকটা বাস দেখা যাচ্ছে, সম্ভবত স্টাফ বাস, স্থাপত্য অধিদপ্তরের, মানে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট, যেটা সেগুনবাগিচায় অবস্থিত বলা চলে। হাইকোর্টের গেটের ঠিক অপোজিটেই অবস্থিত। তো এখান থেকে ডানে টার্ন করে আমি যাচ্ছি হচ্ছে রাজারবাগ শহীদবাগ অভিমুখে। তো বামে টার্ন করব। ঈদের পরে প্রথম অফিস দিনে তেমন একটা যানজট চোখে পড়েনি এখন পর্যন্ত, যেহেতু আমি প্রায় এজিবি কলোনির সামনে চলে এসেছি। এখানে যে শান্তিনগর এজিবি কলোনির ক্রসওয়ে রোডটা আছে সেই রোডের কাছাকাছি চলে এসেছি, তবে তেমন যানবাহনের আধিক্য আমার নজরে আসেনি। তো অলরেডি ফকিরাপুলের কাছাকাছি চলে এসেছি। ডান দিকে হচ্ছে সেন্ট্রাল পুলিশ হাসপাতাল সিপিএস। তো এই হচ্ছে ফকিরাপুলের অংশটা। একটু সিগন্যাল পেয়ে গেলাম। দুই পাশের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। একটু ডান দিকে মুভ করে আমি চলে যাই। বিএনপির পার্টি অফিস সামনে, হাতে বাম সাইডে, আর ডান সাইডে হয়েছে বলওয়েল সুপার মার্কেট, গাজী ভবন, জোনাকি কনভেনশন সেন্টার। তো এখান থেকে একদম সোজা কিছুক্ষণ গেলেই আসলে সেই বিজয়নগরের টার্নিং পয়েন্টটায় চলে আসবো। এখান থেকে হাতের বামে হচ্ছে বিজয়নগরের লেফট টার্ন। তো এই অঞ্চলটাতে একটু কর্মময় লাইফ মনে হচ্ছে, কারণ যেহেতু এই অংশে অনেক সরকারি অফিস আছে, সরকারি অনেকেই চলে এসেছে, আর প্রাইভেট অর্গানাইজেশনের লোকজন সম্ভবত এখনো আসেনি। তো সবাই ভাবে যে সরকারি চাকরি আসলে আরাম। আমার কাছে মনে হয় সরকারি চাকরি আরাম না। আপনি যদি উদ্যোক্তা হতে পারেন সেটা আরাম। প্রাইভেট চাকরিতেও আরাম নেই, তবে প্রাইভেট চাকরিতে আপনি মেধা বিকাশের সুযোগ পাবেন। আপনার মেধা অনুযায়ী আপনি রেমুনারেশন কন্ট্রোল করতে পারবেন মেধা এবং পারফরমেন্স অনুযায়ী। কিন্তু সরকারি সেক্টরে আপনার মেধা এবং পারফরমেন্স কোনো কাজে দেয় না আসলে। আপনি যতই মেধাবী হন না কেন আর পারফরমেন্স যতই ভালো থাকুক না কেন, সরকারি সেক্টরে আসলে
আপনার ওই রেমুনারেশন নেওয়ার সুযোগ নাই আপনার পারফরমেন্স কিংবা মেধা অনুসারে। আপনি স্টার্টিং এ আপনার মেধা খাটিয়ে যে পোস্ট হোল্ড করবেন বা যে পোস্টে আসলে চাকরিতে প্রবেশ করবেন, ওই পোস্টের চাইতেও যদি 3-4 গুণ বড় কোনো পোস্টের পারফরমেন্স আপনার থাকেও, তাহলেও আপনি কোনো বেনিফিট পাবেন না। আসলে আপনার পারফরমেন্স এবং যোগ্যতা মূলত বৃথাই যাবে। আপনাকে সেই যোগ্যতা এবং পারফরমেন্সের মাপকাঠি আসলে সরকারি সেক্টরে নেই। একটা বিধিমালা আছে, নির্দিষ্ট সময়ের পরে আপনার পোস্ট ফাঁকা হওয়ার সাপেক্ষে আপনার প্রমোশন হবে। আর প্রাইভেট সেক্টরে আপনার পারফরমেন্স, যোগ্যতা এবং মেধা যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো সময় আপনার স্যালারি একটা হাই পজিশনে নিয়ে যেতে পারবেন এবং নিজেও পজিশনকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু সরকারি ক্ষেত্রে সেটা পসিবল না। তবে সরকারি সেক্টরে আপনার প্রমোশন আপনার ইচ্ছা অনুযায়ী না করতে পারলেও আপনার ডিমোশন আপনি করতে পারবেন, যদি আপনি আইন কানুন না মানেন কিংবা ঠিক মতো পারফরমেন্স না করেন, ডিউটি না করেন। সেই ক্ষেত্রে আপনাকে হয়তোবা ডিমোশন করে দিতে পারে কর্তৃপক্ষ চাইলে। তো আমি আমার সচিবালয়ে প্রবেশ করেছি। মানে আমার নাম মূলত বাংলাদেশের সচিবালয়, যেহেতু আমি জব করি এইখানে অর্থ মন্ত্রণালয়। তো স্বভাবতই আমার ল্যাঙ্গুয়েজটা চলে আসে, যদিও আমি সেবাদাতা মাত্র। তবে এই সেবাদাতা হতে হলে এমনি এমনি হওয়া যায় না। সরকারি চাকরির পরীক্ষা আছে, নিয়োগ পরীক্ষা আছে, সেখানে আপনার রিটেন ভাইভাতে সবার সাথে, মানে সারা বাংলাদেশের সাথে কম্পিটিশন করে আপনাকে এই সেবাদাতার চাকরিটা নিতে হয়। বিশেষ করে কোনো মন্ত্রণালয়, মামা, চাচা, খালু কিংবা টাকার জোরে চাকরি, এগুলো পসিবল না। এখানে ম্যাক্সিমামই মেধা যাচাই করা হয় বা মেধার উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হয়। তো যারা এই সার্ভিস দিতে আগ্রহী, তারা পড়াশোনা করুন, কারো পিছনে না ঘুরে বা সময় ওয়েস্ট না করে আপনারা এটা পড়াশোনার পিছনে ব্যয় করলে অনায়াসেই চাকরি পাবেন। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।